হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের এসপিটি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আজকের এই ভিডিওতে 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো 1 নম্বরের প্রথম প্রশ্ন যেটুকু এসছে সেটা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ পরবর্তীতে এই প্রথম 6টি যে প্রশ্ন রয়েছে এগুলি থেকে আমরা 4টে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন বেছে নেব। আমরা জানি শুধুমাত্র অপশনটুকু বেছে নেওয়ার জন্যই 1 নম্বর ধার্য। অর্থাৎ আমাকে এখানে অঙ্কটা পুরোটা কষে দেখানোর দরকার নেই। অর্থাৎ তোমরা পরীক্ষায় অঙ্কটাকে কষে দেখাবে না, শুধুমাত্র উত্তরটুকু লিখলেই তোমরা 1 নম্বর পেয়ে যাবে। কিন্তু তবুও আমাদেরকে বোঝার জন্য আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাবো এবং বোঝাবো। আশা করি বুঝতে পারবে। মন দিয়ে দেখো তাহলে অঙ্কগুলো। প্রথম অঙ্কটা কি বলেছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2 হলে 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত 4টে অপশনের মধ্যে কোনটা হবে? আমরা সাধারণত যে সমস্ত অনুপাত করেছি সেগুলো পূর্ণ সংখ্যার অনুপাত ছিল, কিন্তু এখানে অনুপাত দিয়েছি কি ভগ্নাংশের অনুপাত। দেওয়া আছে কত? 1/2:1/3। তাহলে এই ভগ্নাংশের অনুপাতকে আমাদেরকে মূলধনের অনুপাতে মানে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রথমে কনভার্ট করতে হবে। তা আমরা এই ক্ষেত্রে কি করব? নিচে যে দুটো ভগ্নাংশের যে হর রয়েছে, একটা 2 আর একটা 3, এদের লসাগু বের করব। আমরা কি, এরা ভাগ যায় না, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে দুটোর গুণফল মানে 6। তাহলে এই লসাগু দিয়ে প্রত্যেককে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো 3 এটা 2, তাহলে 3:2। এইটা পেয়ে গেলাম কিসের? লভ্যাংশের অনুপাত কত। এখন পূর্ণ সংখ্যার অনুপাতের বদলে, ভুল বললাম, ভগ্নাংশের অনুপাতের বদলে পূর্ণ সংখ্যার অনুপাত আকারে পেয়েছি, সেটা কত? 3:2। বেশ, আমরা কি জানি লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও ঠিক তাই হবে। তাই এক্ষেত্রে লভ্যাংশের অনুপাত 3:2, তাহলে এই অনুপাত, এটাই উত্তর, এটাই হয়ে যাবে মূলধনের অনুপাত। অর্থাৎ অপশন বি হচ্ছে গিয়ে আমাদের আনসার। বেশ, পরের অঙ্ক কি বলেছে একটু দেখি। পরের অঙ্ক বলেছে, যদি p plus q equals to √13 এবং p minus q equals to √5 হয় তাহলে pq এর মান কত? এই অঙ্ক করবার জন্য আমরা একটা ফর্মুলা শিখেছি, জানি আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি, সম্ভবত ক্লাস 8-এ আমরা শিখেছি। জানি 4pq সমান, যেটুকু জানি, p plus q এর হোল স্কয়ার প্লাস, ভুল বললাম, মাইনাস p minus q এর হোল স্কয়ার। আমরা এই সূত্র শিখেছি। তাহলে এখানে p plus q এর হোল স্কয়ার, p plus q এর মান বসিয়ে দিই আমরা, ঠিক আছে। আর এইটার মান কত বসাবো? √5 তার হোল স্কয়ার, তাহলে এটা দাঁড়ায় 13 মাইনাস 5, তার মানে কত দাঁড়ায়? 8। তার মানে pq কত দাঁড়ায়? 8/4 মানে 2, এবং 2 হচ্ছে a। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন, যার উত্তর 2। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলছে, কোন বৃত্তের কেন্দ্র ও ব্যাস AB, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আমি বৃত্তটা আঁকার চেষ্টা করি। ওকে, তাহলে বৃত্তের এটা AB ব্যাস, কেন্দ্র ধরো O, আর কি বলেছে? ABCD। আমি একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। ওকে, তাহলে ABCD এই হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলেছে? কোণ ABC, তার মানে এই কোণটা, এটার মান কত বলেছে? 65 ডিগ্রি। ভেরি গুড। আর কি বলেছে? কোণ DAC, অর্থাৎ এইটা
এটাকে কি বলেছে, এটাকে বলেছে কোন, এই ডিএসি এর মান কত, এটা 40 ডিগ্রি। যদি তাই হয় সেক্ষেত্রে বলেছে কোন বিসিডি এর মান কত। চারটে অপশনের মধ্যে আমাদেরকে একটা অপশন বেছে নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি দেখছি, এরকম একটা বৃত্ত রয়েছে, আমরা মানগুলো জানি। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কেন না, এই কোণটার কথা আমি বলছি, এই কোণটা কত, 90 ডিগ্রি। কেন না, দেখো নিচেরটা এবি যেহেতু ব্যাস, তার মানে এটা হচ্ছে গিয়ে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা উপপাদ্যে পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ হয় কত, সমকোণ। তার মানে কোণ বিএসি কি দাঁড়ালো, বিএসি বলতে কোন কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা কি দাঁড়ালো, এটার মান দাঁড়ালো তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রিকে বাদ আর 65 ডিগ্রিকে যোগ করে বাদ দেব, তাহলে এটা পেয়ে গেলাম কত, 25 ডিগ্রি। তাহলে এইটার মান দাঁড়িয়ে গেল 25 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা যেটুকু পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, কোণ বিএডি এটা কত পেয়েছি, এটা পাচ্ছি 40 ডিগ্রি আর 25 ডিগ্রি এর যোগফল মানে 65 ডিগ্রি। বলতে আমি কোন কোণটার কথা বলছি, এই যে রেড কালি দিয়ে যদি আমি ছবিতে দেখাই, এই কোণটা, এই পুরো কোণটা কত, 65 ডিগ্রি আমরা পেলাম। আমাকে বের করতে বলা হয়েছে কোণ বিসিডি সেটা কত। তাহলে কোণ বিসিডি মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে এই কোণটা, এই কোণটা তাহলে কত হবে, এই কোণটার মান আমরা বলতে পারি 180 ডিগ্রি থেকে 65 কে যদি বাদ দিই তাহলে তাই, তার মানে 115 ডিগ্রি। এবার এইটা কেন বাদ দিলাম, আমরা উপপাদ্যে পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বিএডি আর বিসিডি, অর্থাৎ এই বিএডি আর এই বিসিডি এরা দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এদের যোগফল 180 হবে, যার মধ্যে বিএডি হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। যদি বিএডি 65 হয় তাহলে বিসিডি হবে তার থেকে 65 কম, মানে 180 থেকে 65 কম, অর্থাৎ 115 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, যেখানে বলছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত সেটুকু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখছি tan আলফা প্লাস cot আলফা সমান 2। আমি এটাকে বলতে পারি tan আলফা প্লাস 1 বাই tan আলফা ইকুয়ালস টু 2। তাহলে আমি যদি এখানে বলতে পারি tan স্কয়ার আলফা প্লাস 1 বাই tan আলফা, তার মানে tan স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 tan আলফা ইকুয়ালস টু 0। বাম দিক থেকে পুরোটাকে আমি মানে বাম দিকে নিয়ে চলে এসেছি, ডান দিক থেকে সবটাকে। তাহলে এটাকে লেখা যায় tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, এবং এখান থেকে আমরা বলতে পারি tan আলফা সমান 1। তাহলে এই গেল tan আলফা এর মান। এবার tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা কে আমরা বলতে পারি 1 পাওয়ারে 13 প্লাস 1 বাই tan আলফা পাওয়ারে 13, মানে এটা 1 প্লাস 1 বাই 1 পাওয়ারে 13 মানে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, এন্ড 2 মানে হচ্ছে অপশন বি। এইটা গেল তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। বেশ, তাহলে দুটো ঘনককে পাশাপাশি রেখেছে, তাদের দৈর্ঘ্য কত, 2√6 2√6। তাহলে বর্তমানে যে আয়তঘনটা পাচ্ছি আমরা, তার দৈর্ঘ্য কত হবে, 2√6 প্লাস 2√6 দ্যাট ইজ 4√6 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থ কত হবে, প্রস্থ চেঞ্জ হচ্ছে না, তার মানে 2√6। আর উচ্চতা কত হবে, সেটাও হবে 2√6 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি জানি, আয়ত ঘনের কর্ণ
সেটা কি সূত্র একটা জেনেছি, রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার, এইটা আমরা জানি। এবার দৈর্ঘ্য এখানে কত বেরিয়েছে, 4√6 তার স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার প্লাস 2√6 এর স্কোয়ার রুট। আমি একটু এখানে করি, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে গিয়ে 4 4 16, 16 6 96, এটা দাঁড়ায় 24, তারপরেরটাও দাঁড়ায় কত 24, এইটার রুট তার মানে 144 এর রুট তার মানে 12 সেমি। তাহলে এবার আমরা উত্তর পেয়েছি কত, 12 সেমি। এবার দেখো তো 12 সেমি কোন অপশনটা ছিল, দেখো অপশন ডি হচ্ছে গিয়ে 12 সেমি ছিল, তাহলে অপশন ডি ইজ দ্য আনসার। পরের অঙ্ক আমরা চলে যাব 6 এর দাগের অঙ্ক। এখানে বলেছে 6 এর দাগের অঙ্ক কি বলছে, x1 প্লাস x2 প্লাস x মানে x1 x2 x3 ডট ডট করে x10 রাশিগুলির গড় কত বলা হয়েছে 20। আচ্ছা, যদি তাই হয় x1 প্লাস 4 x2 প্লাস 4 এই রাশিগুলির গড় কত হবে। অঙ্কটা আমরা এভাবে করতে পারি, দেওয়া আছে যেটুকু, এখানে দেওয়া আছে x1 প্লাস x2 ডট 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 করে x10 বাই 10, 10টা রাশি সমান কত দেওয়া আছে 20, আমরা এইটুকু জানি। আচ্ছা, এইটার থেকে আমরা বলতে পারি x1 x2 প্লাস ডট 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 করে x10 তার মানে 200। আচ্ছা, এবার আমাদের চেয়েছে কত, ওই x1 প্লাস 4 x2 প্লাস 4 প্লাস এরকম করে x10 প্লাস 4 তার গড় মানে 10টা রাশি 10 দিয়ে ভাগ করব, তার মানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পেতে পারি, দেখো যদি x1 x2 x3 গুলোর টোটাল বের করি সেটা হয়ে যাবে 200। এই যে এইখান থেকে 4 পাবো কটা, এখানে একটা দুটো এরকম করে 10টা 4 পাবো, তার মানে 40 বাই 10 তার মানে 240 বাই 10 তার মানে হিসাব করলে 24। তাহলে 24 পেয়ে যাব আমাদের নতুন যেটা রাশিগুলোর চেয়েছে, নতুন যে রাশিগুলি দিয়েছে আমাদেরকে তার গড় কত হয়ে গেল তাহলে 24, যেটা হচ্ছে আমাদের অপশন বি। একের দাগের 6টা অঙ্ক প্রত্যেকটাই করতে হয়, এই 6টা অঙ্ক এখানে শেষ হলো। এরপরে আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কগুলো। 2 এর দাগের অঙ্কগুলোতে শূন্যস্থান পূরণের অঙ্ক। দেখো এখানে যে কোনো 5টা অপশনের কথা বলা হয়েছে, একটা বেশি প্রশ্ন দেওয়া থাকবে, যদি তোমরা 6টাই করে আসো তাহলেও কোনো সমস্যা নেই, যে 5টা ঠিক হবে সেই 5টার আনসার মানে নাম্বার নেওয়া হবে। ওকে, আচ্ছা, এইবারেই প্রথম প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত ছিল, তাই তো ড্যাশ পার্সেন্ট ছিল, সেটাই বলেছে। তাহলে আমি যদি খুব শর্টে করি, তাহলে ভদ্রলোক পেয়েছেন কত 121 টাকা। আমরা সূত্র কি জানি, সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 পাওয়ারে n, এইটুকু আমরা জানি। এখানে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছে 121 টাকা, p কত 100 টাকা, 1 প্লাস r বাই 100, আর জানি না, n টা জানি। এইটাকে আমরা লিখতে পারি 121 বাই 100 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার। দেখো বাম দিকেরটাকে লেখা যায় 11 বাই 10 এর হোল স্কয়ার, এইটা বোথ সাইডে যদি আমি রুট করি অর্থাৎ স্কয়ারটাকে তুলে দিই তাহলে পাবো r বাই 100, এই তো। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, 11 বাই 10 মাইনাস 1 সমান r বাই 100, এটাকে 1 এর 10 বলা যায়, বিয়োগ করলে এটা r বাই 100, তার মানে r কত 100 বাই 10 কাটো 10, তার মানে r কত 10%। তাহলে আমাদের শূন্যস্থানে আমরা কি লিখবো, আমি এইখানটায় শূন্যস্থানটা
লিখে দিলাম, অর্থাৎ এইটা শূন্যস্থান। এই গেল আমাদের আনসার। ওকে, তোমাদের জানবার জন্য একটু বলে নিই, এখানেও সেই একই, শূন্যস্থানে শুধুমাত্র 10%, কেউ যদি অঙ্কটা না করে শুধুমাত্র এই 10 লিখে দাও তাহলেও তোমরা কিন্তু 1 নম্বর পাবে। ওকে, এর পরের অঙ্ক কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। আচ্ছা, আমরা শুধুমাত্র এখানে জেনে নেব করণীদ্বয়কে আমরা বলবো কি, অনুবন্ধী করণী। কিন্তু কেন, এইটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। কিন্তু কেন, আমি প্রথমে একটু দেখি, যে কোনো একটা করণী নেই, ধরো আমি নিলাম 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3, এই দুটো করণীর যোগ যদি করি আমরা, তাহলে যেটা দাঁড়াবে রুট 3 বাদ পড়ে যোগফল হবে 4। আবার এদের যদি আমি এটাকে যোগ করছি, ধরো এদের যদি আমি গুণ করতাম, তাহলে এটা দাঁড়াতো a প্লাস বি মাইনাস বি এর সূত্র, তার মানে 4 মাইনাস 3 মানে 1। দুটো ক্ষেত্রেই দেখো কি পাচ্ছি, মূলদ সংখ্যা, অর্থাৎ মানে পি বাই কিউ আকারে এটাকে লেখা যাবে, তাই এটাকে মূলদ সংখ্যা বলছি। আচ্ছা, কিন্তু এরা দেখো একে অপরের অনুবন্ধী করণী, তাই আমরা অনুবন্ধী করণীর ক্ষেত্রেই এই জিনিসটা পাবো। ঠিক আছে, এর পরের অঙ্ক চলে যাই আমরা। পরের শূন্যস্থান পূরণ কি বলেছে, পরের শূন্যস্থান পূরণ বলেছে দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। ধরো আমি দুটো ত্রিভুজ আঁকছি, একটা ত্রিভুজ নিলাম এ বি সি, ওকে, এবং আরেকটা ত্রিভুজ আমি নিচ্ছি যার শীর্ষবিন্দু একই, ধরো আরেকটা ত্রিভুজ আমি নিলাম এ ডি ই। এবার দেখো দুটো ত্রিভুজের উচ্চতা একই, কেন না, দেখো উচ্চতাটা এটাই উচ্চতা, দুটো ত্রিভুজেরই উচ্চতা এই। আচ্ছা, এইটাকে যদি আমি এইচ ধরি, তাহলে প্রথম ত্রিভুজ মানে তাদের ক্ষেত্রফল কি না, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল, অনুপাত বলেছে, তাহলে হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এইচ, আবার নিচেরটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ডিই ইন্টু উচ্চতা এইচ। কিন্তু দেখো দুটো হাফটা বাদ পড়ে যায়, এইচ বাদ পড়ে যায়, তাহলে বিসি বাই ডিই, মানে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই আমরা এই শূন্যস্থানে শুধুমাত্র সমান যদি লিখে দিই তাহলেই সেটা হয়ে যাবে গিয়ে আনসার। তাহলে আমরা কি বলতে পারবো, শুধু সমান। ওকে, পরের অঙ্ক। এই অঙ্কটি একটি ত্রিকোণমিতির অঙ্ক। এখানে বলছে cos 53 বাই sin 37 এর সরলতম মান কত। তাহলে আমরা খুব সহজেই যদি করি cos 53 sin 37, এটা পূরক কোণ দিয়ে করলে খুব সহজেই আমরা পেয়ে যাব। এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি বাই, তাহলে উপরেরটা দাঁড়িয়ে যায় sin 37, কেননা আমরা জানি cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, তাহলে নিচেও sin 37, উপরে নিচে একই হয়ে গিয়েছে, তাহলে শূন্য স্থানে আমরা 1 বসিয়ে দেব, তাহলে বলবো কি 1 হচ্ছে গিয়ে আমাদের আনসার। ওকে, পরের প্রশ্ন বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা আমরা খুব সহজেই এখানে লিখে দিতে পারি কত, 3। কেন 3, একটা যদি লম্ব বৃত্তাকার চোঙের কথা আমরা ভাবি,
লম্ববৃত্তাকার চোঙ এইরকম দেখতে, তার এখানে একটা তল, এই একটা তল, আর চারদিকের যে গোলটা ওটা একটা তল, অর্থাৎ একটা দুটো সমতল একটা বক্রতল। এখানে ওরকম আলাদা কিছু চাইনি, বলেছে মোট তল সংখ্যা কত, আমরা ডিরেক্ট লিখে দেবো 3টি। ওকে, এবং পরের প্রশ্ন কি বলেছে, x1 থেকে x10 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে তাদের মধ্যমা। আমরা রাশিবিজ্ঞানে কি দেখেছি, আমরা রাশিবিজ্ঞানে দেখেছি যদি জোড় সংখ্যায় থাকে, মানে জোড় সংখ্যায় মানে যে রাশিগুলো রয়েছে সেটা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে তাদের পরপর যে দুটো মাঝের সংখ্যা থাকে তাদের যোগফলের গড়টাই হচ্ছে তাদের মধ্যমা। এখানে একইভাবে আমরা কি বলবো, এদের মধ্যমা কি, এদের দুটো মিডল পয়েন্ট পাবো কি কি, একটা x50 আর একটা x51, দুটোই মাঝখানে রয়েছে, ঠিক আছে, যেহেতু 100টা জোড় সংখ্যা, তাহলে এদের মধ্যমা কি হবে, এদের যোগফলের 2, এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই এটা পেয়ে যাব আমাদের মধ্যমা। তাহলে এই হচ্ছে গিয়ে এর আনসার। ওকে, বেশ। এরপরে 3 নম্বর যে প্রশ্নগুলো, 3 নম্বর প্রশ্ন বলতে আমরা এরপরে কিছু সত্য মিথ্যা করব, যেখানে আবার সেই 5টা করতে হবে, যে কোনো 5টা, কিন্তু দেওয়া থাকবে 6টা, তোমরা 6টাই করে এসো, যে 5টা ঠিক হবে সেই 5টার উত্তর নিয়ে নেওয়া হয়। এবার দেখো, প্রথমেই বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার এক বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। সত্য নাকি মিথ্যা লিখতে হবে, ফার্স্টেই লিখবো মিথ্যা। কিন্তু কেন মিথ্যা না, আমরা জানি কি প্রথম বছরের শেষে সরল ও চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না, দুটোই একই পরিমাণ দাঁড়ায়, সেজন্যই এটা মিথ্যা, তাদের কোনো পার্থক্যই হবে না, তাদের পার্থক্য হবে 0 টাকা। পরের অঙ্ক তাহলে চলে যাব। পরের অঙ্কে বলেছে এরকম কিছু একটা দেওয়া আছে, ab is to c square, bc is to a square এবং ca is to b square এর যৌগিক অনুপাত 1:1। আচ্ছা, যৌগিক অনুপাত মানে প্রথম পদগুলোর গুণফল এবং দ্বিতীয় পদগুলোর গুণফলের অনুপাত। তাহলে আমি প্রথম পদগুলো কি কি আছে, ab bc ca, আর দ্বিতীয় পদগুলোর গুণফল কি হচ্ছে c স্কয়ার a স্কয়ার b স্কয়ার। তাহলে উপরে দেখো a দুটো আছে তার মানে a স্কয়ার, b দুটো আছে তার মানে b স্কয়ার, c দুটো আছে তার মানে c স্কয়ার, আর নিচে c স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার ছিল। দেখো কাটো, সব কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে 1/1, দ্যাট ইজ অনুপাতটা কত 1:1, তার মানে এটা ঠিক, তার মানে এটা হয়ে গেল সত্য। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যার উত্তর সত্য। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। এটা একটা সাধারণ জ্ঞান, যেটা আমরা 9এও শিখেছি। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়, তাই এটাকে আমরা বলবো কি সত্য, একের বেশি কখনোই আঁকতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাব 4 নম্বর প্রশ্ন, যেটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। বলছে sin 30 প্লাস sin 60 গ্রেটার দেন sin 90। আমরা একটু দেখি, sin 30 প্লাস sin 60 আমরা বাম পক্ষটাকে নিচ্ছি, sin 30 এর মান হাফ, sin 60 এর মান √3/2। এবার যদি আমরা এর যোগ করি তাহলে 1 প্লাস √3/2, এবার √3 এর মান কত 1.732, আমরা এটা জানি বাই 2। আচ্ছা, উপরে যোগ করো 2.732/2। এবার 2 এর বেশি আছে, একে যদি আমরা ভাগ করি সেটা গ্রেটার দেন 1, 1 এর থেকে বেশি হবে। আবার দেখো sin 1 মানে আমরা বলতে পারি, তাহলে 1 এর বদলে আমি লিখতে পারি sin 90। তাহলে দেখো বাম পক্ষ গ্রেটার দেন sin 90 মানে ডান পক্ষ হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা কি সত্য। তাহলে এই গেল আমাদের 4 নম্বর প্রশ্ন, যেটা সত্য।
এরপরে চলে যাব 5 নম্বর প্রশ্ন, যেটা বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত। ভূমি একই, উচ্চতা একই। ভূমি একই তার মানে ভূমি আর, উচ্চতা h। এবার দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার h, আবার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার h। এবার দেখো আর আর h দুজনের সমান নিয়ে বলে আমরা r1 r2 এর পরিবর্তে দুটো ক্ষেত্রে r নিয়েছি এবং উচ্চতাটাকে h নিয়েছি। তাহলে এর যদি মানে অনুপাত বের করতে হয় তাহলে কি করব আমরা, এই তাহলে দেখো পাই আর স্কোয়ার h কেটে যাবে, তাহলে 1/3 পড়ে থাকে, তাহলে অনুপাত কত হয়ে যায় 1:3। তাহলে এটা তো তাই আছে, ঠিকই বলছে, তার মানে এটা কি দাঁড়ালো সত্য। ওকে, এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো, এরপরে চলে যাব 6 নম্বর এবং এই শর্ট কোশ্চেন গুলোর লাস্ট প্রশ্ন, যেখানে বলেছে 7টা মান দেওয়া আছে, বলেছে এই তথ্যের মধ্যমার মান কত নির্ণয় করি। তাহলে মধ্যমা বের করতে গেলে আমাদেরকে ক্রম মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। আমি যদি ছোট থেকে বড় আকারে মানগুলোকে সাজাই, তথ্যগুলোকে সাজাই, তাহলে 2 3 3 9 9 9 দেখো 10, 7টাই মান আছে, 3টে 9 একটা 10। ওকে, আচ্ছা তাহলে এর মধ্যমা কি না, দেখো 7টা মান আছে, তাহলে মধ্যমা হচ্ছে 4 নম্বর মানটা হয়ে যাবে মধ্যমা, তাহলে মধ্যমা হবে 9। কিন্তু এখানে বলা হয়েছে মধ্যমার মান 10, তাহলে এইটা মিথ্যা। বেশ, হয়ে গেল। দেখো আশা করি আজকের এই সমস্ত শর্ট কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, যাতে করে সবার প্রথম আমার চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।